আচ্ছা, লাস্ট দিন আমরা ভিনেগারের বিক্রিয়া পর্যন্ত গেছিলাম, রাইট? তো ভিনেগারের প্রস্তুতি সম্ভবত এরপর হয়তো আর ইয়ে ট্রাই করিনি। ভিনেগার আর একটু প্রফিট বাকি ছিল। দেখো, ভিনেগারের কয়েকটা ব্যবহার জাস্ট জানলে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এটা একটু বই থেকে পড়বো, বুঝছো? বইয়ে একটু ভালোভাবে দেওয়া আছে মনে হয়, আমার ঠিক মনে নাই। বইতে একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা আছে। এটা লাগে না যদিও, বাট যতটুকু লাগে আমি এখন দিয়ে দিব। খাদ্য সংরক্ষণে, খাদ্য নরম করতে, তারপর হচ্ছে খাদ্য সুস্বাদু করতে। এগুলো হচ্ছে কয়েকটা ব্যবস্থা, মেইন ব্যবহার। তারপর হচ্ছে ওজন কমাতে, আর হচ্ছে চুলের উজ্জ্বলতা বাড়ায়। আরেকটা অনুধাবন আমাদের অনেকবার আসছে, সেটা হচ্ছে ভিনেগার কিভাবে আসলে জীবাণু ধ্বংস করে। এটা আমাদের অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। ভিনেগার জীবাণু ধ্বংস। আমাদের অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। দেখো, আচ্ছা দেখো, ভিনেগারটা মূলত কি? ইথানোয়িক অ্যাসিড না? আমরা তো বলছিলাম ভিনেগার কি। এই যে CH3COOH, এটার 4 থেকে 10% জলীয় দ্রবণ নিয়ে যেটা প্রস্তুত করা হয়। তো এটা ইথানোয়িক অ্যাসিড আর কি। তো ভিনেগারকে যখন তোমার খাদ্যদ্রব্য যেমন আচার, তুমি যখন আচারের মধ্যে দিবা, তখন ইথানোয়িক অ্যাসিড, এটা মূলত অ্যাসিডের ধর্ম, এটা চ্যাপ্টার 9 পড়ালে আরো ভালো করে বুঝতাম। অ্যাসিড প্রোটন দান করে, মানে হাইড্রোজেন প্লাস। প্রোটন মানে তো আমার প্রোটন যেহেতু একটাই, কারণে এটা হাইড্রোজেন প্লাস বলা হয়। প্রোটন দান করে আর কি, এটা হচ্ছে অ্যাসিডের একটা ধর্ম। তো অ্যাসিড, এই ক্ষেত্রে ভিনেগার, যখন খাদ্যদ্রব্যের মধ্যে দেই যেমন আচার দেওয়া হলে, তখন ইথানোয়িক অ্যাসিড ও ধর্ম অনুযায়ী হাইড্রোজেন প্লাস ত্যাগ করে। আবার এই ত্যাগ করা হাইড্রোজেন প্লাস মূলত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এটাই, এখানে তেমন কঠিন কিছু নাই। জাস্ট অ্যাসিডের ধর্মটা জানলে আর কি হইতো। আমরা অ্যাসিডের চ্যাপ্টারটা এখন পড়িনি, সামনে পড়ি। ভিনেগার হলো মূলত, আচ্ছা আমি পুরোটা না লিখে তুমি একটু লিখে নিও। আমি বলতেছি, মানে শুনে শুনে লিখে নিও। ভিনেগার হলো মূলত ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সংজ্ঞাটা আমি আবার লিখে দিতেছি। ভিনেগারকে যখন আচারের মধ্যে দেওয়া হয়, বা তোমাকে যে অন্য কোনো খাদ্যদ্রব্য দিল, তুমি আচার অথবা খাদ্যদ্রব্য, ভিনেগারকে যখন আচারের মধ্যে দেওয়া হয়, তখন ইথানোয়িক অ্যাসিড তার ধর্ম অনুযায়ী তার ধর্ম অনুযায়ী প্রোটন, হাইড্রোজেন প্লাস ত্যাগ করে। এই ত্যাগ করা হাইড্রোজেন প্লাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এতটুকু জাস্ট লিখে নিবে, আমি আর লিখলাম না। এখানে একটা বিক্রিয়া দেওয়া লাগবে। বিক্রিয়া না, জাস্ট দেখাই দিবে আর কি, যে ত্যাগ করতেছে। CH3COO মাইনাস প্লাস এইচ, তাহলে এইচ আবার জীবাণুর সাথে বিক্রিয়া করবে, করে মৃত জীবাণু তৈরি করবে। এই দুইটা তোমাকে অবশ্যই দিতে হবে। আর তাহলে আমাদের শেষ, ভিনেগারের কাহিনী শেষ। এবার হচ্ছে আমাদের কোমল পানি, মানে কার্বোনেটেড ড্রিঙ্কস আর কি, আমরা যেগুলো খাই, যেগুলো সারাদিন খাই আর কি। কোকা-কোলা, কোমল পানি। দেখো, আমি সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা লিখে নেব। ঠান্ডা অবস্থায় ও উচ্চ চাপে
পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করে যে পানীয় তৈরি করা হয় তাকে কোমল পানীয় বলে। কি? ঠান্ডা অবস্থায় ও উচ্চ চাপে পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করে যে পানীয় তৈরি করা হয় তাদেরকে কোমল পানীয় বলে। এটার প্রস্তুতি সংজ্ঞার মধ্যে মূলত আমরা প্রস্তুতিটা পেয়েছি। সংজ্ঞা পারলে আসলে প্রস্তুতি আলাদা করে পারা লাগবে না। দেখো কি বলছে, পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড মানে CO2 + H2O, আর বলছে ঠান্ডা অবস্থা তার মানে নিম্ন তাপ, আর বলছে উচ্চ চাপ, উচ্চ চাপে হাইড্রোজেন কার্বনের উৎপন্ন, বাইকার্বনেট উৎপন্ন হয়। এই উৎপন্ন হাইড্রোজেন কার্বনেট মানুষের খাদ্য হজমে সাহায্য, ঠিক। এটা এমসিকিউ তে একবার আসছিল, খাদ্য হজমে সাহায্য করে। এই সংকেতটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে কোনটি খাদ্য হজমে সাহায্য করে। হম, আমাদের কোমল পানীয় শেষ। এগুলো জাস্ট বইয়ে আছে তাই পড়াইতেছে আর কি। দেখো, এবার হচ্ছে আমাদের কাপড় কাচার সোডা, সরি কাপড় কাঁচা সোডা। সরি, কাপড় কাঁচা সোডা বলে নাকি কাপড় কাঁচা সোডা বলে? দেখো দেখি। দেখো, আমরা এখন আমাদের 2 নম্বর সেগমেন্টে এসে পড়েছি, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন। 2 নম্বর, আমি লিখলাম না পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন, শুধু টাইটেল দিয়ে দিও। So, ওটার প্রথমটা হচ্ছে আমাদের কাপড় কাঁচা সোডা। এইটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, গোয়ার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। দেখো, আমি আগে লিখি সোডা অ্যাশের সাথে, আচ্ছা সোডা অ্যাশের সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সোডা অ্যাশের একমের সাথে দশম পানি রাসায়নিক ভাবে, রাসায়নিক ভাবে মানে বিক্রিয়া করে, রাসায়নিক ভাবে যুক্ত করলে, যুক্ত হলে তাকে কাপড় তাকে কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডাও বলা হয়। ওয়াশিং সোডা বলে। আচ্ছা, এটা রাসায়নিক সংকেতটা কি? রাসায়নিক সংকেতটা হচ্ছে, হয়তো বুঝতেই পারতেছো, সোডিয়াম কার্বনেট আর দর্শনিক পানি আহামরি কিছু না, এটা আমরা আগেও দেখছিলাম চ্যাপ্টার 5-এ মনে হয়, ওই যে ব্লু ভিট্রিয়লের ক্ষেত্রে। সোডিয়াম কার্বনেট সাথে দর্শনিক পানি। হুম, এটা আরেকটা নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এটা তেমন একটা লাগে না, বাট তুমি চাইলে নিচে দিয়ে লিখে রাখতে পারো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এবার প্রস্তুতিটা দেখো, তোমরা এটা দেখে বুঝতেই পারতেছো এটা তো মূলত এটা কোনো প্রস্তুতি না, সোডিয়াম কার্বনেটের সাথে দশমিক পানি যুক্ত করে দিলেই হয়ে যায়। সো আমাদের মেইনটা হচ্ছে, প্রধান উপাদানটা হচ্ছে সোডিয়াম কার্বন। আচ্ছা, এটাও একটা এমসিকিউ আসতে পারে যে এটার প্রধান উপাদান কোনটা, সোডিয়াম কার্বনেট লিখতে হবে। আচ্ছা, পরের পেজে প্রস্তুতিটা আমাদের যে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করা লাগবে, তাইলে আমাদের প্রস্তুতি হবে। প্রস্তুতি, আচ্ছা এটার প্রস্তুতিটা অ্যাকচুয়ালি অনেক ইজি। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে অধিক পরিমাণ চালনা করলেই মূলত সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। বিক্রিয়া পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট এবং পানি থেকে সোডিয়াম কার্বনেট দশমিক পানির সাথে যুক্ত হয়ে কাপড় কাচা সোডা উৎপন্ন হয়। পুরো ইজি, মনে রাখবো।
এবং গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, এই জিনিসটা লেখা লাগবে কিন্তু, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে অধিক পরিমাণে অধিক পরিমাণে চালনা করলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। উৎপন্ন হয়, যা পানিতে, এখানে আসলে বোঝানোর তেমন কিছু নাই, বুঝছো সমবস্তুটা অবস্থায় থাকে। বিক্রিয়া পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট এবং পানি থাকে। সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে, 10 অণু পানির সাথে যুক্ত হয়ে কাপড় কাঁচা সোডা তৈরি করে। কাপড় কাঁচা সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট। এগুলোর মধ্যে এমসিকিউ তে আসলে পর্যন্ত জিজ্ঞেস করতে পারে যে কাপড় কাঁচা সোডায় কত ঘন পানি থাকে, 10 অণু পানি থাকে। এখানে পুরো কনসেপ্টটা জানলে তোমাকে যেভাবে এমসিকিউ দেয় তুমি পারবে উৎপন্ন হয়। বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম, যেহেতু গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করলে সোডিয়াম কার্বনেট সাথে পানি আসে, আর এই সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে যুক্ত হয়ে NH2 হয়ে এটা কাপড় কাচা সোডা হয়ে যায়। কাপড় পরিষ্কার করতে এটা ব্যবহার করা হয়। কাপড় কাচা সোডা শেষ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টয়লেট ক্লিন। টয়লেট ক্লিনারটা একটু ইম্পর্ট্যান্ট। এটা আমাদের কয়েকবার অনুধাবনে আসছে, আর একবার গতে আসছিল। টয়লেট ক্লিনার। আচ্ছা, টয়লেট ক্লিনারটা কি? টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইট NaOCl মিশ্রিত থাকে। টয়লেট ক্লিনার ব্যবহার তো আমরা জানি, এগুলো বানায় লিখতে পারবো, বেসিন, কমন, বাথরুম। আর বিক্রিয়াটা পরিষ্কার করার কৌশল, এটা তোমাকে দিতে পারে। টয়লেট ক্লিনারটা মূলত আসলে কিছুই না, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই এমসিকিউটা, যে টয়লেট ক্লিনার কোনটার সাথে মিশ্রিত থাকে? সোডিয়াম হাইপোক্লোরাইট, আমি লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান। টয়লেট ক্লিনার আর কাপড় কাচা সোডার মধ্যে এখানে একটু ঝামেলা লাগে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, কাপড় কাচা সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা হয়েছে, বাট ওর মূল উপাদান হচ্ছে সোডিয়াম কার্বনেট। টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের বানান বলে গেছে। আচ্ছা, বানানটা ঠিক করে নিও। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড, এর সংখ্যাটা মনে রাখতে হবে, NaOCl। সোডিয়াম
সোডিয়াম হাইপোক্লোরাইট। সোডিয়াম হাইপোক্লোরাইট মিশ্রিত থাকে। মানে এটা মূলত ওরকম ডিরেক্ট মানে ইয়ার সংকেত আমাদের বই দেওয়া নাই আসলে। এতটুকু যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইট এটা মিশ্রিত থাকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওর সাথে সোডিয়াম হাইপোক্লোরাইট এটা মিশ্রিত অবস্থায় থাকে। ওকে, এখন টয়লেট ক্লিনারের ব্যবহারটা জাস্ট আমি কয়েকটা বলতেছি, এটা লিখে নিতে পারো অথবা বইতেও আছে। বেসিন, কমন বাথরুম এদের পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। যেটা লাগবে সেটা হচ্ছে টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কার করার কৌশল। ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কার করার কৌশল। আচ্ছা, দেখো, টয়লেট ক্লিনারকে আমরা যখন টয়লেটে দিই, ওর বিভিন্ন উপাদান বিক্রিয়া করে। আমরা পড়লাম টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। হুম? ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম, চ্যাপ্টার 4 এর যখন গ্রুপ গুলার ধর্ম পড়তেছিলাম, তখন মনে আছে বলছিলাম যে গ্রুপ 1 এর মৌলগুলা কেন ক্ষারধর্মী। আমরা যেহেতু এখন চ্যাপ্টার 9 পড়িনি, এই কারণে ওইটার উদাহরণটা দিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার মূলত। তো ক্ষার ধর্মী, ওর যে ক্ষার ধর্মটা আছে এটার জন্য মূলত টয়লেট পরিষ্কার হয়। আমরা যে বললাম যে টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইপোক্লোরাইডটা পানির সাথে থাকে। সোডিয়াম হাইপোক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে আরেকটা অ্যাসিড উৎপন্ন করে, সেটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তো হাইপোক্লোরাস অ্যাসিড থেকে মূলত জাইমান অক্সিজেন ভাঙে। ওই জাইমান অক্সিজেনটাই মূলত আসলে জীবাণুগুলা বা ময়লাগুলোকে পরিষ্কার করে। হুম? এটা বই থেকে ব্যাখ্যাটা পড়ে নিতে পারবা। বিক্রিয়া বাট বিক্রিয়া বুঝতে আসলে বই থেকে ব্যাখ্যা পড়ার কোনো দরকার নেই। দেখো, কি বললাম, সোডিয়াম হাইপোক্লোরাইট এটা পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইপোক্লোরাস অ্যাসিড, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস হাইপোক্লোরাস অ্যাসিড। এটাও এমসিকিউ তে একবার আসছিল, তোমাকে এমসিকিউ দুইভাবে দিতে পারে। এই সংকেতটা দিতে পারে যে এটার নিয়ম নাম কি, অথবা তোমাকে নামটা দিয়ে বলতে পারে এটার সংকেতটা কি। সো এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই হাইপোক্লোরাস অ্যাসিড থেকেই মূলত ঘটনাটা ঘটে। এটা বিক্রিয়া করে বা জাস্ট ভাঙে হাইড্রোক্লোরিক ক্লোরিক অ্যাসিড আর জাইমান অক্সিজেন উৎপন্ন করে। দেখো, যখন কোনো সিঙ্গেল পরমাণু বা গ্যাস যেমন হাইড্রোজেন, এটা যদি দেখো এটা জাইমান হাইড্রোজেন বলে। যখন থার্ড ব্র্যাকেটে এরকম কোনো মৌল বা এই পরমাণু পাবা, তখন বুঝে নিবে এটা হচ্ছে জাইমান। যেমন এটা হচ্ছে জাইমান অক্সিজেন। আচ্ছা, আমি লিখে দিই জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটাই মূলত রঙিন পদার্থ বা ময়লা, রঙিন পদার্থ, এইচএসসি তে উঠলে এটা একটু ডিটেলসে পড়তে পারবা। রঙিন পদার্থকে বর্ণহীন করে। এটা তোমাকে অনুধাবন একবার এভাবে আসছিল যে টয়লেট ক্লিনার কিভাবে আহ, সুন্দর কাপড়কে ফ্যাকাশে করে ফেলে, এইভাবে একটা অনুধাবন আসছিল। তখন তোমাকে এই বিক্রিয়াগুলো দেওয়া লাগবে আর ব্যাখ্যাটা দেওয়া লাগবে। ও রঙিন পদার্থকে বর্ণহীন করে ফেলে আর জীবাণুর সাথে বিক্রিয়া করে সেটাকে মেরে ফেলে। সো তোমাকে দুই ভাবেই দিতে পারে। আমি পাশে খ খ লিখে দিলাম, তোমাকে দুই ভাবে এটা আসতে পারে।
এভাবে টয়লেট ক্লিনার রঙিন পদার্থকে বর্ণহীন করে এবং জীবাণুকে ধ্বংস করে। ওকে। আর জাইমার অক্সিজেন কি, এটা মনে হয় একবার কতে আসছিল, তখন তুমি লিখে দিবা যে তৃতীয় বন্ধনীর মধ্যে অক্সিজেন পরমাণু দিয়ে জাইমান অক্সিজেনকে বোঝানো হয়। জাইমান অক্সিজেন, এটা ইম্পর্টেন্ট না তেমন, একটা স্কুলে সম্ভবত আসছে। যদিও এটা অ্যাকচুয়াল সংখ্যাটা আসলে তোমাদের লেভেলের নাই, এইচএসসি তে উঠলে প্রায় ফার্স্ট ইয়ারের শেষের দিকে এটা পড়তে পারবে। আচ্ছা, তাইলে আমাদের আর বাকি রইলো হচ্ছে সাবান আর ডিটারজেন্ট। এই দুইটা আমি একটু লাইভ পড়াইতে চাইতেছিলাম, কারণ এই দুইটা বেশি ইম্পর্টেন্ট টপিক। আমি অন্যগুলো এখন পড়াই ফেলবো, সাবান আর ইয়াটা একটু বাদ রাখবো, হ্যাঁ। ওই দুইটা আমি একসাথে পড়াবো। এরপরে হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার আর গ্লাস ক্লিন। সাবানটা থাকলো, ডিটারজেন্টটাও থাকলো। ব্লিচিং পাউডার, আমরা কিন্তু এখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারা যে পার্টটা ছিল ওটাতেই কিন্তু আছে। এখন দাও ব্লিচিং পাউডার। আমরা কিন্তু সবার আগে একটা জিনিস করছিলাম, সেটা ছিল বেকিং পাউডার, যেটা কিন্তু আলাদা, কনফিউশন লাগানো যাবে না। দেখো, ব্লিচিং পাউডার মূলত কাজটাকে, ব্লিচিং পাউডার কাপড়ের রঙিন দাগকে মূলত বর্ণহীন করে। এই জন্য ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বলা হয়। হুম? কাপড়ের দাগ ও ব্লিচিং পাউডার উভয় একটা রাসায়নিক পদার্থ। ব্লিচিং পাউডারকে যখন কোনো কাপড়ের দাগের উপর রেখে পানি যোগ করা হয়, তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পরে হাইপোক্লোরাস অ্যাসিড। এইখানেও কিন্তু হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিডটা আছে। সো এখানেও তোমার এটা কোনো না কোনো ভাবে কাজে লাগতেছে। দেখো, ব্লিচিং পাউডার, আগে ব্লিচিং পাউডারের পরিচিতি নিয়ে নিই। ব্লিচিং পাউডারের ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। সংকেতটা হচ্ছে, এটা তুমি ভালো করে লেখো, ক্যালসিয়াম আছে বাগানে এভাবে লিখেছে শুধু, ক্যালসিয়াম ও সিএল, এখানে সিএল। সংকেতগুলো একটু টাফ, সংকেতগুলো আমি জানি বুঝবা না, এগুলো মূলত আসলে এইচএসসি জিনিস। এইচএসসি তে গেলে বা জৈব যুগতে এগুলো আসলে মূলত পাবো, যে কেন বন্ধনী গুলো এরকম হইতেছে। ক্যালসিয়াম, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ওসিএল এটাকে মূলত হাইপোক্লোরাইট বলে, আর বাকিটুকু হচ্ছে নর্মাল ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ওটা প্রস্তুতিটা আমাদের লাগবে, প্রস্তুতিটা একদম অনুধাবনে আসছিল। এগুলি চ্যাপ্টারটা মূলত আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। সাবান আর ডিটারজেন্টের পার্টটা একটু মুখস্থ, বাট ওইখানেও বিক্রিয়াগুলো আসলে একটু মুখস্থ প্র্যাকটিস করা লাগবে। তাছাড়া বাকি পুরো জিনিসগুলো আসলে মুখস্থ করবে। দেখো, প্রস্তুতিটা খুব ইজি। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে, হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস, Cl2, ক্লোরিন গ্যাস Cl2 চালনা করলে
ব্লিচিং পাউডার উৎপন্ন হয়ে যায়। তাহলে ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট উৎপন্ন হয়। একবারে ইজি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে জাস্ট ক্লোরিন গ্যাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট সাথে কিছু পরিমাণ পানি উৎপন্ন হয়। ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ের রঙিন দাগ কাপড়ের রঙিন দাগ এটা অনুধাবনে আসছে। এটা একবার গতে আসছিল এই 24 সালে কোনো একটা বই, ব্লিচিং পাউডারের প্রস্তুতিটা। যদিও নর্মালি আসে না, বাট কোশ্চেন অনেক ইজি করতে যায় ওনারা মূলত এই কাজটা করছিল। রঙিন দাগ উঠানোর কৌশল, এটা বই থেকে একবার রিডিং দিবা, আমি পুরোটা লেখায় দিতেছি না, আমি একটু তোমাকে রিডিং করে শুনাইতেছি। ব্লিচিং পাউডার রঙিন দাগকে বর্ণহীন করে, এই জন্য ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বলা হয়। এখানে বি শব্দের অর্থ হচ্ছে মূলত অপসারণ করা, আর রঞ্জক শব্দের অর্থ হচ্ছে রঙিন বস্তু। অর্থ হচ্ছে বিরঞ্জক করাটাকে রঙিন বস্তু থেকে রংটাকে অপসারণ করে। যেমন তুমি হয়তো দেখছো বা আন্টিকে জিজ্ঞেস করো, তুমি আমাদের সাদা স্কুলের শার্ট গুলোতে যখন কালি লাগতো তখন আমরা ব্লিচিং পাউডার বেশি ইউজ করতো, অনেকে লেবু ইউজ করে। লেবু ভিটামিন, লেবু, আরে কি বলে, লেবুর যে সিট্রিক অ্যাসিডটা আছে সেটাও মূলত একই টাইপের কাজ করে। বাট ব্লিচিং পাউডার হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। ব্লিচিং পাউডার দ্বারা ওই দেখবে আন্টি যদি জিজ্ঞেস করবো, আম্মু, তোমার আম্মুকে জিজ্ঞেস করবা, ব্লিচিং পাউডার দিলে ওই দাগটা সহজেই উঠে যায়, বাট বেশি দিলে আবার ক্ষয় হয়ে যায়, এটা একটা সমস্যা, কারণ এটা অত্যন্ত পাওয়ারফুল। তো দেখো প্রক্রিয়াটা হচ্ছে, বই থেকে একটু পড়ে নিও, আমি বিক্রিয়াগুলো লেখাই দিচ্ছি। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট মানে CaOClCl, এটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। আবার ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে সে ওই যে হাইপোক্লোরাস অ্যাসিডটা উৎপন্ন করে। আবার ওই হাইপোক্লোরাস অ্যাসিড সেম ওয়েতে ভাঙবে, ভাঙে জাইমান অক্সিজেন উৎপন্ন করবে। ওই জাইমান অক্সিজেনটাই মূলত রঙিন পদার্থকে বর্ণহীন করবে। আমি জাস্ট বিক্রিয়া গুলো লিখে দিলাম। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এটা পানির সাথে বিক্রিয়া করে, পানি তো আসলে মূলত উৎপন্নই হয়। এই বিক্রিয়াটা সম্পন্ন হলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, এটা আমাদের চিরচেনা স্বজন। সাথে এই যে ক্যালসিয়াম, সরি, হাইপোক্লোরাস অ্যাসিডটা উৎপন্ন হয়। আমি আর এবার আর লিখলাম না, সো লিখে দিই হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে আমরা হাইপোক্লোরাস অ্যাসিড কোন 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 জায়গায় দেখলাম? ব্লিচিং পাউডারে দেখতেছি, আর দেখছি হচ্ছে টয়লেট ক্লিনারে। দুইটার ক্ষেত্রেই হাইপোক্লোরাস অ্যাসিডটা আসছে। হুম। এই হাইপোক্লোরাস অ্যাসিডটাই মূলত ভেঙে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। HCl প্লাস, এটা কি বলে, জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন রঙিন পদার্থের সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করে মূলত ওটাকে বর্ণহীন করে। এখানে রঙিন পদার্থ বলতে ওই যে দাগ, এটাও কাইন্ড অফ কাপড়ের ক্ষেত্রে রঙিন না? রঙিন পদার্থ এটাকে বর্ণহীন পদার্থ রূপান্তর করে, বর্ণহীন পদার্থ। এটাই হচ্ছে মূলত ব্লিচিং পাউডারের কাপড় দাগ উঠানোর কৌশল।
এবার ব্লিচিং পাউডারের আরেকটা ব্যবহার হচ্ছে বা গুণ আছে, সেটা হচ্ছে ও জীবাণু ধ্বংস করতে পারে। যেমন ঘরের মেঝে, কমোড, বেসিন ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। আবার এটা তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করবা, উনি দেখবা তোমাকে বলতে পারতেছে যে অ্যাকচুয়ালি ব্যবহার করে কিনা। এটার ক্ষেত্রে মূলত সেম, কোনো পার্থক্য নেই। জীবাণু, এগুলো একটু সুন্দর করে তুলবা, বুঝছো? জীবাণু ধ্বংস করার কৌশল। এটার ক্ষেত্রে সেম। এই যে কস্টিক ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাইড উৎপন্ন করবে। আচ্ছা, আমি পুরোটা লিখে দিই। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, সরি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে। এই হাইপোক্লোরাস অ্যাসিড আবার এতক্ষণ ধরে যা করলাম ভাঙবে জাইমার অক্সিজেন। আমি কিন্তু আগে পরে লিখছি, এটা ও মনে করে না কোনো কারণে লিখছি, এমনি লিখলাম, প্রথমে ভুলে লিখে ফেলছিলাম তাই। এই জাইমান অক্সিজেনটা জীবাণুর সাথে বিক্রিয়া করবে, করে এটাকে মৃত জীবাণুতে পরিণত করবে। তাহলে আমাদের ব্লিচিং পাউডারও শেষ। এগুলো অ্যাকচুয়ালি আসলে ইজি, তেমন কঠিন কিছুই না। এর পরেরটা হচ্ছে আমাদের গ্লাস ক্লিনার। গ্লাস ক্লিনারের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, গ্লাস ক্লিনারটা আসলে একটু বড়। আচ্ছা, ব্লিচিং পাউডার একটা ব্যবহার হচ্ছে কিন্তু ইয়া করা, দাঁত সাদা করা। এটা একটু দেখে রাখো, হয়তো আসলেও আসতে পারে। এরকম কিছু দিবে না, তারপর মুখের কালো দাগ উঠাইতে, এগুলা ব্লিচিং পাউডারের কয়েকটা ব্যবহারের মধ্যে একটা। তাহলে গ্লাস ক্লিনার, সাবান আর ডিটারজেন্টটা আমাদের বাকি রইলো, এগুলো একসাথে পড়াবো। গ্লাস ক্লিনারটা একটু বড় আছে, আর আরেকদিন হচ্ছে শিল্পক্ষেত্রের যেই বাকিটুকু আছে সেটা পড়া ফেলবো।